আবার দেখি আমার বাড়িতে নতুন মানুষরা এসেছে। তারা, এই বাড়িটাতে তোরা কয়দিন থাকতে পারবি? এমন জ্বালানি জ্বালাবো না, এইখান থেকে পালিয়ে বেরাবি। তারা, দেখাচ্ছি মজা তো করে। শহরের রফিকের ট্রান্সফার হয় একটি ছোট্ট গ্রামেতে। ওইখানে এসে ওরা একটি বাড়ি নেই, আর ওই বাড়িতে রফিক তার বউকে নিয়ে গ্রামে চলে আসে। রফিক যে বাড়িটা নিয়েছে, ওই বাড়িটার সাথেই একটি বড় গাছ ছিল, আর ওইখানেই বসেছিল একটি শাকচুন্নি। অনেক বছর ধরে এই বাড়িতে কেউ আসতে পারত না। শাকচুন্নি বসে বসে এই মানুষগুলোকে দেখতে থাকে। শাকচুন্নির ভয়ে এই বাড়িটাতে কেউ আসে না। সবাই এই বাড়িতে আসতে খুব ভয় করে। প্রথমবার রফিকরা এই বাড়িটাতে আসে। এই কি, আবার দেখি আমার বাড়িতে নতুন মানুষরা এসেছে। তারা, এই বাড়িটাতে তোরা কয়দিন থাকতে পারবি? এমন জ্বালানি জ্বালাবো না, এইখান থেকে পালিয়ে বেরাবি। তারা, দেখাচ্ছি মজা তো করে। শাকচুন্নির খুব রাগ হয়ে যায়, কারণ তার বাড়িতে নতুন মানুষরা থাকতে এসেছে। সে তো বলতাছে ওই মানুষগুলোকেও ও থাকতে দিবে না। আর ওইখানে রিমা আর রফিক ঘরের ভিতরে এসে দেখে ঘরটা ভালো হলেও ভিতরে সব জিনিসগুলোই এলোমেলো হয়ে পড়ে আছে। রিমা বলে, এই সমস্ত কিছু এখন সব ঠিক করতে হবে আমাকে। বাড়িটা কিন্তু দেখতে খারাপ না, বাড়িটা ভালোই আছে। আমি ভেবেছিলাম গ্রামের বাড়ি জানি কেমন হয়, কিন্তু এখানে এসে দেখি ভালোই আছে বাড়িটা। আমার তো পছন্দ হয়েছে, কিন্তু সারাগুলো বস্তু গুছাতে হবে। আমার তো অনেক কষ্ট হয়ে যাবে। আমি সব কিছু করে নেই, তুমি এক্ষুনি গিয়ে বাজার থেকে সমস্ত বস্তুগুলো কিনে নিয়ে এসো। না হলে তো এই বাড়িতে থাকা যাবে না। এই বাড়িতে তো খাবারও কিছু নাই। তুমি গিয়ে সব কিছু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে রিমা, তুমি বাড়ির সমস্ত কিছু গুছিয়ে নাও, আমি বাজারটা করে নিয়ে আসি। না হলে তো খেতেও পারবো না, কিছু তো এই বাড়িতে নাই। আমাদের তো অনেক কিছু কেনাকাটা করতে হবে। আমি তাহলে তাড়াতাড়ি করে বাজার থেকে সব কিছু নিয়ে আসি, তুমি বাড়ির কাজগুলো করে নেও। আচ্ছা, তুমি তাড়াতাড়ি চলে যাও, কিন্তু বেশি দেরি করবে না। একা একা বাড়িতে আমার কিন্তু ভালো লাগছে না। আমার কিন্তু ভয়ও লাগছে। একা একা এত সময় থাকতে পারবো না। তুমি গিয়ে তাড়াতাড়ি করে সবগুলো জিনিস নিয়ে এসে যাবে। রফিক রিমাকে বাড়িতে রেখে সে বাজারে চলে যায়, আর ওইদিকে রিমা বাড়ির সমস্ত কাজগুলো গোছাচ্ছিল। রিমা বাড়িতে কাজ করছিল, তখনই অগর ঘরের বেলটা বেজে যায়। ঘরে বেলের শব্দ শুনে রিমা দরজা খোলার জন্য চলে যায়। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে তুমি চিনবা না, আমি এই গ্রামেরই। তোমরা এসেছো দেখে তোমাদেরকে দেখতে এসেছি। এই বাড়িতে তো অনেক বছর ধরে কেউ আসে না। তোমরা এই বাড়িতে এসেছো, তাই ভাবলাম দেখিয়ে আসি। ও আচ্ছা, আসুন আসুন, ভিতরে আসুন। আমরা তো আজই এসেছি। আসুন ভিতরে আসুন। আপনারা যে এই বাড়িতে এসেছেন, আচ্ছা, বাড়িতে আসার আগে তো কাউকে জিজ্ঞেস করতে হয়। গ্রামের মানুষকে তো জিজ্ঞেস করতে পারতেন। এই বাড়িটা নেওয়ার আগে কি কাউকে জিজ্ঞেস করতে মনে করলেন না? আপনারা কি জানেন এই বাড়িটার কথা? আপনারা তো এবার প্রথমবার এসেছেন। আমরা তো শহর থেকে এসেছি। এই বাড়িটা নেওয়ার আগে কাউকে কেন জিজ্ঞেস করব? আমাদের নিতে ইচ্ছে গেছে তাই নিলাম। তাতে কি হয়েছে? এই বাড়িটা কি আপনার ছিল আগে? বাড়িটা নেওয়ার জন্য কাউকে জিজ্ঞেস কেন করব? আপনি এইভাবে কেন বলছেন বলেন তো? আপনার বাড়ি নেওয়াতে কারও সমস্যা হবে না। সমস্যা যা হওয়ার সে তো আপনারই হবে। এই বাড়িটাতে তো কেউ আসে না, সবই ভয় করে। এই বাড়িতে একটি খারাপ ছায়া থাকে, যা সবার ক্ষতি করে। এই বাড়িতে কাউকেও আসতে দেয় না। আপনারাও এখানে বেশি দিন থাকতে পারবেন না। আপনারা এখান থেকে চলে যান, না হয়তো আপনার অনেক ক্ষতি হবে। আপনারা বুঝতে পারছেন না, তাই এখানে এসে গেছেন। এতে আসতে সবাই অনেক ভয় করে। আপনার কথা শুনে তো আমার হাসি পাচ্ছে। এই কি বলছেন আপনি? আজকালও আপনারা এইসবে বিশ্বাস করেন? এইসব ভূত বলতে কিছু হয় না। ভূত বলতে কিছু হয় না, এসব এমনি কথা। গ্রামের মহিলাটির কথা শুনে রিমা তো হাসতে থাকে, আর ওই মহিলাটিকে বলে, এসবে আমি বিশ্বাস করি না। তারপর মহিলাটি বাড়ি থেকে চলে যায়। তারপর তার স্বামী বাড়ি ফিরে আসে। তারপর বাড়ি ফিরে আসার পর তার স্বামীকে সব কথা সে খুলে বলে। একটি গ্রামের মহিলা আসে, তাকে কীভাবে এসব কথা বলে গিয়েছে।
এসব কথা শোনার পর তার স্বামীও তো অবাক হয়ে যায়। বাজার করে বাড়িতে আসে আর আসার পর রিমার হাতে সব কিছু তুলে দেয়। দেওয়ার পর বলে, আমার জন্য কিছু রান্না করো, আমার তো খুব খিদে পেয়েছে। রিমা তখন রান্নাঘরে চলে যায়। এই কি, তুই দেখি রান্না করতে গিয়েছস? দাঁড়া, তোকে রান্না করাচ্ছি। আজকে এমন রান্না করাবো, সারা জীবন আর আমার কথা ভুলবি না। দেখ এখন আমি কি করি তোর সাথে। হি হি হি। রিমা রান্না করার জন্য রান্নাঘরে আসে। তখনই শাকচুন্নি পিছ থেকে কি যেন একটা জাদু করে। শাকচুন্নি ভুলবশত ভুল মন্ত্র পড়ে দেয়, যার কারণে রিমার সব রান্নাবান্না আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। রিমার হাতগুলো এমনভাবে চলছিল তার যেন কোনো কষ্টই হচ্ছিল না। সমস্ত কাজগুলো এমনভাবে গুছিয়ে নিয়েছে যেন জাদু হয়ে গিয়েছে। সমস্ত রান্নাবান্না করার পর রফিক বলে, কি সুন্দর একটি গ্রান বার হচ্ছে, কি এমন রান্না করলা? আগে তো কখনো এমনভাবে রান্না করলা না, আগে তো তোমার হাতে এমন কোনোদিনও খাইনি। কী সব রান্না করলা তুমি? তাড়াতাড়ি আমাকে দেও। রান্না করা সমস্ত কিছু রান্নাবান্না তারপর বিছানায় এনে রেখে দেয় আর দুইজনে খাইতে বসে। এই তুমি আজকে এমন সুন্দর রান্না করলা, কিভাবে করলা? তুমি তো আগে কখনো করনি। আর এই কিভাবে খাচ্ছ? সব কি আজকেই খেয়ে নিবে? একটু লাহে লাহে খাও। আমার তো বিশ্বাসই হচ্ছিল না ওর হাতের রান্না এমন স্বাদ। সেই তো খেতেই থাকে, নিজের রান্না এমনভাবে খাচ্ছিল যেন কোনো 5 স্টার হোটেল থেকে এনেছে। মা বলে, আজকে যেন আমার হাতে কিসের জাদু এসেছে যে আমি এমন সুন্দর রান্না করেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এত সুন্দর রান্না করতে পারি, আমি তো হোটেলও দিতে পারবো। তোমার মা আমাকে কত কথা শুনিয়েছে রান্নার জন্য। আজকে তো এই খাবার যদি খেত, ও তো হাত চেটে চেটে খাতো। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার হাতে এত জাদু আছে। এই কি, ভেবেছিলাম এগরে ডর দেখাবো, এখন তো দেখছি আরো উল্টো এগোর জন্য আমি ভালো কাজ করে যাচ্ছি। আমার তো ইজ্জত চলে যাবে। এটা কি করলাম আমি? এখন তো এরা মজা করে খাচ্ছে। ওই ভেবেছি রান্নাটা নষ্ট করব, উল্টো তো ভালো করে দিয়ে এসেছি। এখন ওরা মজা করে খাচ্ছে। আমার কি কপাল, আমার কপালটাই খারাপ। এখন দেখছি এগোরও আমি ডর দেখাতে পারছি না। কি যে হবে আমার। শাকচুন্নি তো ওর খাবারটা নষ্ট করতে পারলো না, তাই ওর অনেক মন খারাপ হয়ে যায়। তাই সে গিয়ে তার গাছে বসে থাকে, বসে বসে দেখতে থাকে। এই সুমি, সুমি, সকাল হয়ে গেছে কখন? তুমি উঠবে না? কিছু রান্না বান্না করবা না? আমি তো কাজে যাব। মেয়েটাও তো খালি পেটে আছে, উঠে তো তুমি কিছু রান্না বান্না করতে পারো। কি হয়েছে তোমার? এত চিল্লাচিল্লি করে আমার ঘুমটা কেন নষ্ট করলে? তুমি জানো না এটা আমার শোয়ার সময়? আমি এত তাড়াতাড়ি উঠতে পারি না। আমাকে একটু ডাকাডাকি করে একদম আমার ঘুম নষ্ট করবে না, আমি ঘুমাতে যাচ্ছি। হাসি মন খারাপ করে না খেয়ে গরুটাকে নিয়ে বেরিয়ে পড়ে তার কাজের জন্য। এই যে হাশেম ভাই, কোথায় যাচ্ছেন? অনেক দিন তো হলো আপনার সাথে দেখাই হই না। কোথায় থাকেন আজকাল আপনি? এই তো খেতে যাচ্ছি, ক্ষেতের কাজের জন্য বাড়ির থেকে বেরোতেই পারি না, তাই দেখা হয় না আপনার সাথে অনেক দিন হলো। এবার কিসের খেতি করবেন ভাই? কি আর করি দেখি, মূলার খেতি করি। মূলাতে দেখতাছি সবাই লাভবান হচ্ছে, তাই ভাবলাম মূলা করি এইবার। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি চলি, আপনি আপনার কাজে যান। আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। সারাদিন শুধু খাবার আর খাবার। যা নিজে গিয়ে বানিয়ে খা। আমাকে কেন বললি? তোর বাবাকে গিয়ে বল। না, আমি তো তোমার মেয়ে, তুমি কেন আমার সাথে এরকম করো? আমার তো খুব খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও। আমার খিদে এখন জান বাড়িয়ে যাচ্ছে। একদম মুখে মুখে তর্ক করবি না, যা বলছি এখান থেকে। আমি পারবো না, যা গিয়ে তোর বাবাকে বল।
সুমি বাড়ির কোনো কাজ করতো না, ও সারাদিন বসে থাকতো, শুয়ে বসেই তার দিন যেত। সে তার নিজের ছোট্ট মেয়েটাকেও খাবার দিত না। মেয়েটা খাবার জন্য ছটফট করছিল। সুমি মেয়ের জন্য কোনো খাবার বানায়নি। সে মন খারাপ করে বারান্দায় বসেছিল। তখনই ওইখানে তার বাবা আসে। মিলিমা, এইখানে একা একা বসে আছো কেন? তোমার মা কোথায়? আমি তো তোমার অপেক্ষা করছিলাম। মা এখনো কিছু রান্না করেনি। আমার খুব খিদে পেয়েছে, তোমার অপেক্ষায় বসে আছি। কি বললি? এখনো তোর মা ওঠেনি? তোকে কিছু খাবারও দেয়নি? দাঁড়া, আজকে ওর কি একদিন কি আমার একদিন। আজকে ওকে একটি উচিত শিক্ষা দিব। দাঁড়া। তুমি তুমি এত নির্দয়ী কেন? এই ছোট মানুষটাকেও তুমি খেতে দিলে না। আমাকে না হয় না দিলে, এই ছোট বাচ্চাটাকে তো দিতে পারতে। তোমার মতন নির্দয়ী মা আমি কখন দেখিনি। আমি এত কাজ করতে পারবো না, তোমরা নিজে নিজে করে নাও। না হয়তো এই বাড়িতে একটা কাজের মেয়ে নিয়ে এসো। আমি এত কাজ করতে পারবো না। কি বললা? কাজের মেয়ে নিয়ে আসবো? আমার কি এত টাকা পয়সা আছে যে তোমার জন্য আমি কাজের মেয়ে নিয়ে আসবো? ছোট্ট মিলি বাবা মার ঝগড়াগুলো চোখের সামনে দেখে সে খুব কষ্ট পায়। মেয়েটা সারাদিন কিছু খায়নি, কিন্তু ওদিকে তার বাবা মার ঝগড়া। মিলি ওগর বাড়ির সামনের একটি দোকানে যায়। ওইখানে গিয়ে দোকানিকে বলে ওকে কিছু খাবার দিতে। দোকানি বলে, তোমার কাছে কি টাকা আছে? মিলি বলে, ওর কাছে তো কোনো টাকা নেই। তার জন্য টাকা না থাকার জন্য মিলিকে ওই দোকানি কিছু খাবার দেয়নি। মিলি ওইখান থেকে মন খারাপ করে চলে আসে। ওগো মাসুমি, বাড়িতে এসো, বেরিয়ে এসো মা, আমি এসেছি। ও মাসুমি। এই কি মা, তুমি এসেছো? কতদিন পর তোমায় দেখলাম, তাড়াতাড়ি আসো, ঘরের ভিতরে এসো মা। আচ্ছা মা, তোমরা কি মন যায় না আমার কাছে আসতে? আমাকে কতদিন হলো তোমরা দেখতেই আসো না। কেন আমাকে দেখতে কেন আসো না? তোমাদেরকে আসতে মন যায় না? এ করে আসি মা, বল। আমার শরীরটা তো ভালো থাকে না, শুধু বেমার আর বেমার। তোর বাবারও শরীরটা ভালো নয়, তাই আসতে পারি না। একা মানুষ আমরা, কি করে তোকে দেখতে আসি বল মা। এরে সুমি, আমার ছোট্ট নাতনি মিলি কোথায়? ওকে ডাক দে। আমি তো ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছি। মেয়েটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে। জানি না তো মা, কোথায় যেন গিয়েছে। সম্ভব ও খেলতে গিয়েছে বাচ্চাগুলোর সাথে। আমি ওকে ডাক দিই, আর তোমার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। তুমি বসো। আমার নাতনিটাকে যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আস আগে, তারপর রান্না বান্না করবি। ওগো শুনছো, মেয়েটাকে কখন থেকে খুঁজতেছি, কোথাও তো নাই। তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে খুঁজে নিয়ে এসো, ও তো সকালেও খায়নি। কি বললা তুমি? এখনো মেয়েটা বাড়ি আসেনি? আমি তোমাকে কতবার বলেছি মেয়েটাকে একটু খাবার দাও, তুমি দিলে না। মিলিকে তার বাবা পুরো গ্রামে খুঁজতে থাকে, কিন্তু মিলির বাবা মিলিকে কোথাও খুঁজে পায়নি। মিলির বাবা মন খারাপ করে পুরো রাত খুঁজে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে তার বউকে অনেক গালমন্দ করতে থাকে, কারণ মিলিকে তার বউয়ে কোনোদিনও খেয়াল রাখতো না। মিলির মা এখন ঠিকই নিজের ভুলগুলো বুঝতে পায়, আর ও সারা রাত কান্না করতে থাকে, কিন্তু মিলিকে ওরা কোথাও খুঁজে পায়নি। ছোট্ট মিলি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে, কারণ সে সারাদিন কিছু খায়নি। তারপর এই মেয়েটার কাছে নেমে এসে একটি পরী। পরী জাদু করে মেয়েটিকে জাগায়, আর মেয়েটিকে জিজ্ঞেস করে সব কিছু। মেয়েটি যখন সব কিছু ওকে খুলে বলে, তখন ও জাদু করে ওকে খাবার দেয়। ছোট্ট মিলির সাথে পরী অনেকক্ষণ গল্প করতে থাকে, আর দুইজন অনেক মজা করতে থাকে। ওদিকে মিলির বাবা মার যেন বুকটা ফেটে যাচ্ছিল মিলির জন্য। ছোট্ট মিলিকে না দেখে তার মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর মিলি ফিরে আসে বাড়িতে। মিলিকে দেখে তো তার বাবা মা খুব খুশি। মিলির মা নিজের ভুল বুঝতে পায়, আর মিলিকে বাড়িতে আসার লগে লগে জড়িয়ে ধরে, আর ওকে আদর করতে থাকে, আর বলে ওর সাথে আর কোনোদিনও এরকম করবে না। শহরের মিমি গ্রামের এক গরিব ছেলের প্রেমে পড়ে যায়। মা বাবার অনুমতি ছাড়া গ্রামের আকাশ নামের
একটি ছেলেকে বিয়ে করে। মা বাবার অবাধ্য হয়ে করা বিয়ে তার জীবনের কাঁটা হয়ে দাঁড়ায়। মিমির শাশুড় শ্বশুরই মিমিকে একেবারেই সহ্য করতে পারত না। মিমির উপর অনেক অত্যাচার করত। মেয়েটাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। মা বাবার একমাত্র আদরের মেয়েটা হয়ে গেল এই বাড়ির অবহেলার পাত্রী। ভালোবাসার বিয়েটা মিমির জীবনের কাঁটা হয়ে দাঁড়ায়। আকাশ তার মা বাবাকে খুব ভয় করত। মিমির সাথে হওয়া অত্যাচারের কোনো প্রতিবাদও করত না আকাশ। মিমিকে তার মা বাবা বাড়ি থেকে বের করে দেয় আকাশকে বিয়ে করার জন্য। মিমির কাছে যাওয়ার জন্য কোনো জায়গাও ছিল না, তাই সবার অত্যাচার সে মুখ বুজে সহ্য করত। আমার কত আশা ছিল, ভেবেছিলাম আমার ছেলেটাকে দেখে শুনে একটা ভালো ঘরের মেয়ে বিয়ে করাবো। আমার কপালে আর জুটল না, আমার কপালটাই খারাপ। কি একটা মেয়ে এনেছে, কোনো কাজেই আসে না, সারাদিন শুধু শুয়ে বসে থাকে। ছেলেটাকে কি যে জাদু করেছে, সারাদিন ওর কথাই উঠে বসে। আরে ওই মেয়েটা তো ভালোই আছে, অনেক কাজ করে। সারাদিন তো তুমি ওকে দিয়ে সমস্ত কাজ করাও। আর কত কাজ করাবে মেয়েটাকে দিয়ে? আমি কি বলি, তুমি এখন এই মেয়েটাকে মেনে নাও, তাহলেই তুমি শান্তিতে থাকতে পারবি। সমস্ত কাজ করে এর থেকে ভালো মেয়ে আর পাবে না তুমি, বুঝেছো? ওরে বাবা, এত দরদ দেখি! এখন দেখি তোমাকেও এই মেয়েটাকে বশ করে নিয়েছে। আগে ছেলেটাকে বশ করেছিল, এখন দেখি তোমাকেও করে নিয়েছে। আমি ওই মেয়েটাকে কখনো মেনে নিব না। তোমাদের মেনে নিতে মন গিয়েছে, তোমরা নাও, আমি পারবো না। এই মেয়ে, যাও তো এখন, গিয়ে বাসনগুলো মেজে নিয়ে এসো। সারাদিন শুধু আরামই করবে বসে বসে, বাড়িতে তো একটা কাজও করো না। গিয়ে এক্ষুনি গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসো। ওই যে পুকুর পাড় আছে, ওইখান থেকে মেজে নিয়ে আসবে। কথাটা যেন মনে থাকে। তাড়াতাড়ি এখন চলে যাও। হে সৃষ্টিকর্তা, আমি এ কি ভুল করে ফেললাম? আমি তো নিজের কপালটাকে নিজেই খারাপ করলাম। মা বাবার কথা না শুনে এই ছেলেকে বিয়ে করে তো আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আমি এ কেমন বাড়িতে এসেছি, যেখানে আমার সাথে এত অত্যাচার হয়, আমাকে প্রতিদিন এত এত কাজ করতে হয়, তবু কারো মন পাই না। কেন যে আমি এই কাজটা করলাম কে জানে। এখন নিজের জীবনটাকে নষ্ট করে এখন তো মা বাবার কাছেও যেতে পারি না। আমার যে কি হবে কে জানে। আমার উপর দয়া করো সৃষ্টিকর্তা। বৌমা, বাসনগুলো মেজে নিয়ে এসেছো? আচ্ছা, ভালো করেছো। এখন যাও তো, ঘরের ভিতরে যাও। না হয়তো তোমার শাশুড়ি এসে আবার তোমাকে কথা শোনাবে। আমাকে ক্ষমা করে দিবে বৌমা, আমি তোমার জন্য কিছুই করতে পারি না। তোমাকে এই বাড়িতে অনেক অত্যাচার সহ্য করতে হয়। আপনি কেন ক্ষমা চাচ্ছেন বাবা? আপনি ক্ষমা চাবেন না, আপনি তো কিছু করেননি। এটা আমার কপালে লেখা ছিল, তাই আমার সাথে এরকম হচ্ছে। রিমার শাশুড়ি বিছানায় বসে বসে রিমাকে নতুন নতুন আবদার করতে থাকে। ওকে নতুন নতুন খাবারের নাম বলতে থাকে আর ওইসব বানিয়ে নিয়ে আসতে বলে। রিমাকে শান্তিতে 2 মিনিট বসতেও দিত না। ও যত পারে সমস্ত বাড়ির কাজ যেন ওই মেয়েটাকে দিয়েই করানোর জন্য চেষ্টা করতে থাকে। এই যে মেয়ে, এখন যাও, গিয়ে ভালো করে কয়েকটা সিঙ্গারা বানিয়ে নিয়ে এসো তো। লগে চাও বানাবে। তোমার শ্বশুরের খাইতে খুব ইচ্ছে করছে, এখন গিয়ে তুমি বানিয়ে নিয়ে এসো। রিমা বাড়ির সমস্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। এক সময় ক্লান্ত হয়ে সে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে এক গাছের নিচে বসে থাকে। ওইখানে একটি ছোট্ট মেয়ে আসে। দিদি, তোমার কি হয়েছে? তুমি এখানে একা একা কেন বসে আছো? তোমার এরকম মন খারাপ কেন? তুমি আমাকে বলতে পারো, আমি তোমার সাথে কথা বলবো, তোমার মন ভালো হয়ে যাবে। আমার মন ভালো হবে না রে বোন, আমার সাথে অনেক অন্যায় হয়, আমার অনেক কষ্ট, আমি সহ্য করতে পারছি না, তাই এখানে এসে বসে আছি। আমার কেউ নাই রে বোন, আমার সাথে অনেক অন্যায় হয়। রিমাকে ওই ছোট্ট মেয়েটি জিজ্ঞেস করতে থাকে ওর সাথে কি হয়েছে।
তখন মেয়েটি সমস্ত কথা ওই ছোট্ট মেয়েটিকে বলে। তখন ওই ছোট্ট মেয়েটি তাকে একটি বুদ্ধি দেয়। ওই ছোট্ট মেয়েটি রিমিকে বুদ্ধি দেয় যেন ও তার শাশুড়ির কোনো কথাই না শুনে, ও যা বলে সব কিছুর উল্টো করতে। এভাবে যদি ও সহ্য করতে থাকে তাহলে ও সারা জীবনই ওকে এইভাবেই চালাবে। ছোট্ট মেয়েটির সাথে কথা বলে রিমি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার লগে লগে আবার তার শাশুড়ি তাকে আবদার করে যেন তার জন্য লাড্ডু বানিয়ে নিয়ে আসে। রিমি তার শাশুড়ির কথা মতে রান্নাঘরে গিয়ে লাড্ডু বানাতে থাকে। তোমার লাড্ডু খাইতে মন গিয়েছে না? দাঁড়াও, আজ তোমাদেরকে আমি লাড্ডু খাওয়াবো, এমন লাড্ডু খাওয়াবো আর জীবনেও তুই লাড্ডু খাইতে চাবি না আমার কাছে। দাঁড়া, অনেক সহ্য করেছি, আর করব না। এই নেন মা, আপনার জন্য লাড্ডু বানিয়েছি, নিজের হাতে বানাইছি, ভালোভাবে খাবেন। রিমি তার শাশুড়ির হাতে লাড্ডু দেয়। তার শাশুড়ি আর শ্বশুর দুইজন মিলে লাড্ডু খেতে থাকে। রিমির শ্বশুর আর শাশুড়ি খুব মজা করে লাড্ডু খেতে থাকে। কতক্ষণ লাড্ডু খাওয়ার পর দুজনের তো অবস্থা খারাপ হয়ে যায়। দুজনই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এই মেয়ে লাড্ডুতে কি মিশিয়েছে? আমি মরে যাচ্ছি, আমার গলাটা তো পুড়ে যাচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে। এই মেয়ে, তুই কি মিশাচ্ছিস লাড্ডুত? আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি রে। রিমা তার শাশুড়ির অত্যাচার আর সহ্য করতো না। সে যা অবতার করতো সেসব আর সে পূরণ করতো না, আর উল্টো কাজ করে দিত। সেসব করতে করতে তার শাশুড়ি বুঝতে পারে। তারপর রিমার শাশুড়ি রিমার কাছে ক্ষমা চায়। রিমাও তার শাশুড়িকে ক্ষমা করে দেয়। রিমা আর আকাশ এখন সুখে সংসার করছিল। দুজনের মাঝে অনেক মেলাপিতেও হয়ে গিয়েছিল। তার শাশুড় শ্বশুরেও এখন ভালোবাসতে শুরু করে। রিমা এখন সুখেতে সংসার করছিল।